বাংলাদেশের মুফতি ইব্রাহিম আর দুনিয়ার এক জনপ্রিয় পপ তারকা বিয়ন্সের ফ্যানদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। মিলটা হইল ইলুমিনাতি বিশ্বাস। আপনি এখনই মোবাইলে ইউটিউব খুলে বাংলায় লিখে দেন ইলুমিনাতি, দেখবেন ওই সব ভিডিওতে লক্ষ লক্ষ ভিউ। শাকিব খানের সিনেমার পোস্টারে নাকি লুকানো কোনো চিহ্ন আছে, কোনো ব্যাংকের লোগোতে নাকি চোখ দেখা যাচ্ছে, কোনো একটা মসজিদের গম্বুজে নাকি রহস্যময় আকৃতি। সব জায়গাতেই ইলুমিনাতি। আর এটা শুধু বাংলাদেশের ব্যাপার না, আমেরিকার সবচেয়ে ধনী র্যাপার জে-জি মঞ্চে হাত দিয়ে একটা ডায়মন্ডের মতন আকৃতি বা সাইন দেখালেন, সোশ্যাল মিডিয়ায় সঙ্গে সঙ্গে চিল্লানি উঠল ইলুমিনাতি। আর তার স্ত্রী বিয়ন্সে মঞ্চে এক চোখ ঢাকলেন, সেটাও ইলুমিনাতি। ইন্দোনেশিয়ায় এক নতুন মসজিদ হলো, তার ছাদ ত্রিভুজাকৃতির গম্বুজের মতো কিছু একটা, সেটাও ইলুমিনাতি। কিন্তু আসল প্রশ্ন হলো এই বিশ্বাসটা আসলো কোথা থেকে, আর এত মানুষ এটা কেন বিশ্বাস করে? আজকে শুধু গুজব বা ষড়যন্ত্রের গল্প না, এর পেছনের ইতিহাস, মনোবিজ্ঞান আর রাজনীতি সব আমরা দেখব আজকের পর্বে। আর বাংলাদেশ সহ বিভিন্ন সমাজে এটা কিভাবে কাজ করে সেটাও বোঝার চেষ্টা করব। বন্ধুরা, সামান্য বিশেষের আজকের পর্বে আমন্ত্রণ জানাচ্ছি আমি অরূপ রাহি। চলুন আগে আসল ঘটনাটা জানি, কারণ ইলুমিনাতি আসলে একটা বাস্তব ঘটনা একটা সময় ঘটছিল। সেটা কি তাহলে? এবং সেটা ষড়যন্ত্র তত্ত্বের চেয়েও অনেক বেশি ইন্টারেস্টিং ব্যাপার। সময়টা 1776 সাল। জায়গাটা হচ্ছে জার্মানির ব্যাভারিয়া অঞ্চল। কয়েকজন মানুষ গোপনে একটা জায়গায় বসলেন। তাদের মধ্যে একজন ছিলেন অ্যাডাম ওয়াইসহাউপ্ট, আইনের অধ্যাপক, বয়স মাত্র 28। প্রায় 100 বছরে প্রথম অজেসুইট হিসেবে তিনি এই অধ্যাপক পদ পাইছেন। কিন্তু ভিতরে ভিতরে তিনি ভীষণ হতাশ ছিলেন, কারণ বিশ্ববিদ্যালয় আর তার ক্যারিয়ারের অনেক কিছুই নিয়ন্ত্রণ করতে কিছু প্রাক্তন জেসুইট গোষ্ঠী। ইতিহাসবিদ মাইকেল টেলর বলেন, ওয়াইসহাউপ্ট বুঝে গেছিলেন যে মুক্ত চিন্তা ছড়াইতে হইলে শুধু বক্তৃতা দিলে হবে না, দরকার একটা সংগঠন, এবং সেটা গোপনেই সেটা কাজ করতে সক্ষম হতে পারে। তারা মিলে একটা সমিতি বানাইলেন। সংগঠনের লক্ষ্য ছিল মূলত 3টা। 1, কুসংস্কার দূর করা। 2, রাজতন্ত্রের ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে দাঁড়ানো। 3, ধর্মের নামে সাধারণ মানুষকে ঠকানো বন্ধ করা। প্রথমে এই সংগঠনের নাম ছিল পারফেক্টিবিলিস্টস, মানে নিখুঁত মানুষ বানানোর দল। পরে এই নামটা তারা বদলালেন, নাম দিলেন ইলুমিনাতি। ল্যাটিন শব্দ এই ইলুমিনাতি মানে হচ্ছে আলোকিত, বা সেই কনটেক্সটে বললে জ্ঞানের আলোয় আলোকিত মানুষ। তাদের নিয়মের মধ্যে একটা ছিল ক্ষমতার অপব্যবহারের বিরোধিতা করতে হবে। তাদের বক্তব্যের ভাবটা ছিল এমন যে আজকের কাজ হলো অন্যায়ের প্রচারকদের চক্রান্তের অবসান ঘটানো। কিছু ফ্রিম্যাসন সহ নানা ধরনের শিক্ষিত মানুষজন এই সমিতিতে বা এই আন্দোলনে যোগ দেওয়া শুরু করলো। এই বিষয়টা বোঝার জন্যে জার্মান চিন্তক রাইনহার্ড কোসেলেক খুব গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। যুদ্ধোত্তর জার্মানির সবচেয়ে প্রভাবশালী ইতিহাসবিদদের একজন এই কোসেলেক। তার 1959 সালের বই ক্রিটিক অ্যান্ড ক্রাইসিসে তিনি দেখান, অষ্টাদশ শতকের ইউরোপে রাজতান্ত্রিক রাষ্ট্র শিক্ষিত মধ্যবিত্তদের ক্ষমতা থেকে দূরে রাখত। তারা রাষ্ট্রের প্রজা, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জায়গায় তাদের কোনো রকম অংশগ্রহণের সুযোগ ছিল না। ফলে এই মানুষগুলা একটা বিকল্প নৈতিক জগৎ তৈরি করলো। ক্লাব, লজ বা মঠ, বিভিন্ন রকম গোপন সংগঠন ইত্যাদি ইত্যাদি। ইলুমিনাতি আর ফ্রিম্যাসনরা ছিল এই পরিবেশেরই অংশ। কোসেলেকের মতে রাষ্ট্র একদিকে মানুষকে নৈতিক স্বাধীনতা দিল বটে, কিন্তু রাজনৈতিক দায়িত্ব বা ক্ষমতা দিল না। ফলে তারা রাষ্ট্রের বাইরে গিয়ে গোপনে একটা সমালোচনার সংস্কৃতি বানানোর চেষ্টা করলেন। এইটা বুঝলে ইলুমিনাতির জন্ম আর কাকতালীয় মনে হয় না আমাদের। ওয়াইসহাউপ্টের মতো মানুষদের রাষ্ট্র মুক্ত চিন্তার জায়গা দেয় নাই, তাই তারা নিজেরাই গোপনে সেই জায়গা বানায় নেওয়া শুরু করলেন। কোসেলেক আরও বলেন,
এই গোপন সমালোচনার সংস্কৃতি পরে ফরাসি বিপ্লবের মতো বড় বিস্ফোরণে ভূমিকা রাখছিল। আলোকায়ন আন্দোলনের ব্যাপারে অনেক অন্যরকম পাঠ আছে, সেটা আমরা আজকে যাব না, পরের কোনো পর্বে সেটা নিয়ে আলাপ করব। যাই হোক, পরের কয়েক বছরে এই ইলুমিনাতি দল বড় হইল। 1784 সালের দিকে সদস্য সংখ্যা দাঁড়াইল প্রায় 2-3 হাজার। কিন্তু 1785 সালে বাভারিয়ার সরকার তাদেরকে দমন করা শুরু করলো, অভিযান চালালো, কাগজপত্র জব্দ করলো, অনেককে গ্রেপ্তার করলো। ভাইসহাউফট পালায়ে গিয়ে বাঁচলেন। ঐতিহাসিক রেকর্ডে এখানেই ইলুমিনাতি সংগঠনের শেষ, আর এখানেই শুরু হইল ইলুমিনাতি নিয়ে মিথের জন্ম। ইলুমিনাতির এই সংগঠনের কার্যক্রম শেষ হওয়ার মাত্র 12 বছর পর 1797 সালে স্কটিশ লেখক জন রবিনসন লিখলেন প্রুফস অফ আ কনস্পিরেসি। এই একই সময়ে ফরাসি পুরোহিত আবে বারুয়েল লিখলেন জ্যাকোবিনবাদ নিয়ে ইতিহাস। দুজনই দাবি করলেন ফরাসি বিপ্লবের পেছনে নাকি ইলুমিনাতির হাত ছিল। এটাই আধুনিক ষড়যন্ত্র তত্ত্বের জন্ম মুহূর্ত হিসেবে আপনি ধরতে পারেন। এরপর থেকে ষড়যন্ত্র তত্ত্ববিদরা দাবি করতে লাগলো ইলুমিনাতি নাকি ফরাসি বিপ্লব চালাইছে, 1800 সালের আমেরিকার নির্বাচন নিয়ন্ত্রণ করছে, এমনকি জন এফ কেনেডির হত্যাকাণ্ডের পেছনেও নাকি এই ইলুমিনাতি কাজ করছে। 20 শতকে রুশ বিপ্লব আসলো, তখন ব্রিটিশ কলামিস্ট নেস্তা ওয়েবস্টার ইলুমিনাতি গল্পের সাথে মিশাই দিলেন কুখ্যাত এক জাল দলিল প্রোটোকলস অফ এল্ডার্স অফ জায়ন। ফলে তৈরি হলো এক ভয়ঙ্কর ইহুদি বিরোধী ষড়যন্ত্র তত্ত্ব। সেটা কেমন? ইহুদিরাই ইলুমিনাতি, তারা বিশ্ব নিয়ন্ত্রণ করতেছে। এই ধারণা হিটলারের মতাদর্শেও জ্বালানি দিতে শুরু করলো। কিন্তু এই ব্যাপারটি নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন লিবারাল দার্শনিক কার্ল পপার। তিনি ওপেন সোসাইটি অ্যান্ড ইটস এনিমিস বইয়ের লেখক। 1945 সালে হিটলার আর স্টালিনের উত্থান নিয়ে তিনি এই বই লেখেন। পপার একটা টার্ম দেন, দ্য কনস্পিরেসি থিওরি অফ সোসাইটি। তার কথা হইল, অনেক মানুষ বিশ্বাস করে যুদ্ধ, দারিদ্র্য, বেকারত্ব, সংকট সব কিছুই নাকি কোনো না কোনো শক্তিশালী গোষ্ঠীর পরিকল্পনার ফলেই হয়। পপার বলেন এইটা একটা ভুল মানসিক প্রবণতা। মানুষ এখানে দুটি জিনিস ভুলে যায়, ঘটনাচক্র বা দৈবতার শক্তি আর অনিচ্ছাকৃত পরিণতিতে মানুষের ভূমিকা। তার সতর্কবার্তা হইল ইতিহাসে প্রকৃত ষড়যন্ত্রকারীরা খুব কমই তাদের লক্ষ্য অর্জন করতে পারে। বাস্তব ষড়যন্ত্রের প্রভাব সাধারণত সীমিত, কিন্তু মানুষের কল্পনায় তার একটা বড় প্রভাব সৃষ্টি হয়। আর পপার আরও বলেন এই ধরনের ষড়যন্ত্র তত্ত্ব মিথ্যা প্রমাণ করা যায় না, কারণ আপনি প্রমাণ দিলেও তারা বলবে এই প্রমাণটাই ষড়যন্ত্রের অংশ, আর প্রমাণ না থাকলেও বলবে দেখেন কত ভালোভাবে লুকানো হয়েছে ব্যাপারটা। এই যে গোলচক্কর, এই গোলচক্কর যুক্তি বৈজ্ঞানিক চিন্তার বিপরীতে অবস্থান করে। কিন্তু পপারের এই ফ্রেমওয়ার্কের বা চিন্তার একটা সীমাবদ্ধতার দিকও আছে। দার্শনিক চার্লস পিগডেন বলেন পপার ঠিক বলছেন সমাজ ষড়যন্ত্র চলে না, কিন্তু তাই বলে বাস্তবে ষড়যন্ত্র হয় না এমনও তো না। যেমন ইরানে 1953 সালে যে অভ্যুত্থান, সেটার পেছনে সিআইএর ষড়যন্ত্র বাস্তব ব্যাপার। ইরাক যুদ্ধের গণবিধ্বংসী অস্ত্রের মিথ্যা দাবি, সেটা একটা খুবই প্রতারণাপূর্ণ ব্যাপার ছিল, বাস্তব ব্যাপার ছিল। পার্থক্য হল বাস্তব ষড়যন্ত্র প্রমাণযোগ্য, কিন্তু ইলুমিনাতি তত্ত্ব সাধারণত প্রমাণযোগ্য নয়। আর এই পুরো মানসিকতার নাম ইতিহাসবিদ হফস্টাডটার দিয়েছেন প্যারানয়েড স্টাইল। অতিরঞ্জন, সন্দেহ আর ষড়যন্ত্র কল্পনায় ডুবে থাকার একটা প্রবণতা, যা কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের মধ্যে সীমাবদ্ধ নাই বা থাকে না। ইন্টারেস্টিং এবং বাস্তব ব্যাপার হলো ভাইসহাউফট যে আলোকায়ন বা এনলাইটেনমেন্টের স্বপ্ন দেখছিলেন, সেই আলোকায়নের শিকড় বাকড়ের মধ্যেও কিন্তু ইসলাম যুক্ত আছে। অথচ আলোকায়ন বা ইলুমিনাতি আন্দোলন পরে ইসলাম এবং মুসলিম বিরোধী ষড়যন্ত্রের একটা নাম হয়ে উঠল। কিভাবে, সেইটা আমরা দেখব আজকের আলাপে। ইউরোপীয় আলোকায়ন সবসময় নিজেকে দেখাইছে একটা খাঁটি ইউরোপীয় প্রকল্প হিসেবে।
যেন গ্রিক সভ্যতা থেকে সরাসরি জন্ম নেওয়া একটা যুক্তির বিপ্লব ছিল এইটা। কিন্তু এই গল্পটা একটা বড় ইতিহাস আসলে আড়াল করে রাখে। সেটা হচ্ছে ইউরোপের সাথে বাইরের দুনিয়ার সম্পর্ক, লেনদেন, জ্ঞান আদান প্রদান, এই সব কিছুর ঘটনা। মধ্যযুগে বাগদাদের বায়তুল হিকমা বা প্রজ্ঞাগৃহ থেকে স্পেনের তোলেদোর অনুবাদ কেন্দ্র পর্যন্ত মুসলিম পণ্ডিতরা গ্রিক, পার্সিয়ান, এমনকি সংস্কৃত গ্রন্থ আরবিতে সংরক্ষণ করছেন, অনুবাদ করছেন। সেগুলা লাতিনেও অনুবাদ হয়ে পরে ইউরোপের বিশ্ববিদ্যালয়ে পৌঁছাইছে। ইবনে রুশদ বা অ্যাভেরোস এর অ্যারিস্টটল ব্যাখ্যা ছাড়া ইউরোপীয় দর্শন কল্পনাই করা যায় না। ইবনে সিনা বা আভিসিনা এর চিকিৎসাবিদ্যা শত শত বছর ইউরোপের মেডিকেল স্কুলের পাঠ্য ছিল। ইবনে আল হাইসাম বা আল হাজেনের আলোকবিজ্ঞান রজার বেকন আর কেপলারকে প্রভাবিত করছে। এসব অবদানও এনলাইটেনমেন্ট তৈরিতে ভূমিকা রাখছে। এই সব বিজ্ঞানী বা দার্শনিকরা কতটুকু মুসলিম ছিলেন বা ইসলাম সম্মত জীবনের অধিকারী ছিলেন কিনা সেটা ভিন্ন বিতর্ক, কিন্তু আসছেন তারা মুসলিম সমাজ থেকে, মুসলিম সংস্কৃতির ইতিহাসের মধ্য থেকে। কিন্তু ইউরোপ যখন নিজের পরিচয় লিখতেছে, ইতিহাস লিখতেছে নিজের, দীর্ঘদিন তখন এই অবদানগুলিকে তাদের ইতিহাস রচনার ফ্রেমের মধ্যে ছিল না বা ঢোকে নাই। এখন পশ্চিমের ভেতরেই নতুন করে এইসব ইতিহাস লেখার দাবি উঠছে। ভাইশাউফ যে আলোকায়ন আন্দোলনের একজন প্রবক্তা, সেই আলোকায়নের অনেক ধারণাই পরে মুসলিম বিশ্বের ওপর ইউরোপের ঔপনিবেশিক আধিপত্যকে বুদ্ধিবৃত্তিক বৈধতা দেওয়ার হাতিয়ার হয়ে দাঁড়ায়। এই ঘটনা ইলুমিনাতিকে একটা ষড়যন্ত্র তত্ত্বের নাম হয়ে যাইতে ভূমিকা রাখল। ফিলিস্তিন আমেরিকান পণ্ডিত এডওয়ার্ড সাইদ তার 1978 সালের ওরিয়েন্টালিজম বইতে দেখাইছেন প্রাচ্যবাদ একটা বিশাল জ্ঞান ব্যবস্থা, যা ইসলাম এবং মুসলিমদের আদিম, অযৌক্তিক, হিংসাত্মক হিসেবে দেখাইছে, পশ্চিমা দখলকে সেটা সহজ করে তুলতে ভূমিকা রাখছে। যে আলোকায়নে মুসলিম জ্ঞানের অবদান ছিল, সেই আলোর নামেই পশ্চিম পরে মুসলিম বিশ্বকে উপনিবেশ বানাইতে চেষ্টা করছে, উপনিবেশ বানায় রাখছে। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক ম্যাথিউ গ্রে বলেন, মধ্যপ্রাচ্যে যে ষড়যন্ত্র তত্ত্ব চলে, এইটা মানসিক রোগের ব্যাপার না, বরং এইটা বাস্তব রাজনৈতিক ভাষা। কারণ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা, 6 দিনের যুদ্ধ, আরবদের পরাজয়, আফগানিস্তান এবং ইরাকে মার্কিন আগ্রাসন, প্রত্যেকটা ঘটনার পর ষড়যন্ত্র বিশ্বাস আরও শক্তিশালী হয়েছে। ইসলামে যে শেষ যুগের বিশ্বাস আছে, তার মধ্যে দাজ্জালের বিশ্বাস একটা বড় ব্যাপার। এই দাজ্জাল একটা মহাপ্রতারক চরিত্র, যার হচ্ছে এক চোখ। আবার অন্যদিকে আমেরিকার যে ডলার, তার নোটে পিরামিডের উপরে একটা এক চোখ, যেটাকে ইলুমিনাতির প্রতীক বলা হয়। দাজ্জালও এক চোখা, ইলুমিনাতিও এক চোখা। এই মিলটা মানুষের কল্পনার মধ্যে একটা বিশাল গল্প তৈরি করতে ভূমিকা রাখে। বাংলাদেশের ওয়াজের মঞ্চ থেকে ফেসবুক পোস্ট পর্যন্ত এই সংযোগটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই বিশ্বাস একেবারে শূন্য থেকে তৈরি হয় না। 1953 সালে ইরানে সিআইএর ভূমিকা, ইরাক যুদ্ধের মিথ্যা দাবি, আবু গারাইবের নির্যাতন, এই সব বাস্তব ঘটনাই কাল্পনিক ষড়যন্ত্রের জন্যে বিশ্বাসযোগ্য জমিন তৈরি করে। পিউ রিসার্চের 2006 সালের জরিপে দেখা যাচ্ছে, মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান এবং তুরস্কে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ বিশ্বাস করতেন না যে আরবরাই 9/11 তৈরি করছে। মনোবিজ্ঞানীরা বলেন, যে মানুষ নিজেকে ক্ষমতাহীন আর উদ্বিগ্ন মনে করেন, তিনি ষড়যন্ত্র তত্ত্বে বেশি বিশ্বাস করেন। ডগলাস, সাটন আর চিকোকো দেখাইছেন তাদের গবেষণায় যে রাজনৈতিক এবং সামাজিক নিয়ন্ত্রণের অভাব ষড়যন্ত্র বিশ্বাসের সাথে সরাসরি সম্পর্কিত। ইন্দোনেশিয়ান মুসলিমদের উপর গবেষণায় মাসুরি এবং জাদুকিস্তি দেখাইছেন পশ্চিমের প্রতি গভীর অবিশ্বাস আর প্রতিযোগিতামূলক ভিকটিমহুড ষড়যন্ত্র বিশ্বাস বাড়ায় দেয়। আমেরিকান চিন্তক ফ্রেডরিক জেমসন এইটাকে বলছেন কগনিটিভ ম্যাপিং, একটা জটিল পৃথিবীকে সহজ মানচিত্রে বোঝার একটা চেষ্টা বা তরিকা।
আর গবেষক বারকুন বলতেছেন তিনটা মূল বিশ্বাস, যেমন সব কিছু একে অপরের সাথে জড়িত, সব কিছু পরিকল্পিত, কিছুই যেমন দেখায় তেমন না আসলে। এই জিনিসটা ইউটিউব ফেসবুকের অ্যালগরিদমের যুগে দ্রুত ছড়ায় পড়ে এইরকম চিন্তা এবং বিশ্বাস এবং যুক্তি কাঠামো। তাহলে আমরা যদি পুরো ছবিটা একসঙ্গে দেখি, কোসেলেক দেখাইছেন রাষ্ট্র যখন মানুষকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বাদ দেয় তখন গোপন সমালোচনার সংস্কৃতি তৈরি হয়। পপার দেখাইছেন সেখান থেকেই জন্ম নেয় কনস্পিরেসি থিওরি অফ সোসাইটি, যেটা এক ধরনের অমিথ্যা প্রমাণযোগ্য ফাঁদ। এডওয়ার্ড সাইদ দেখাইছেন ঔপনিবেশিক ইতিহাস মুসলিম মানুষে পশ্চিমকে চিরশত্রু হিসেবে বসায় দিছে। আর গবেষক গ্রে বলতেছেন বাস্তব রাজনৈতিক অভিজ্ঞতা এই ষড়যন্ত্র বিশ্বাসকে অনেকের কাছে যুক্তিসঙ্গত মনে করায়। সোজা কথায় বললে ষড়যন্ত্র তত্ত্ব হইল বাস্তব ক্ষোভের, বাস্তব ক্ষতের ওপর দাঁড়ানো একটা কল্পনার ভবন। মানুষের যে মানসিক চাহিদা এইটা পূরণ করে সেটা একদম বাস্তব, কিন্তু উত্তরটা হয় ভুল। একাডেমিক ভাষায় বললে আরব এবং পোস্টকলোনিয়াল মুসলিম মেজরিটি সমাজে ইলুমিনাতি এক ধরনের বলতে পারা যায় ফোক পোস্টকলোনিয়াল থিওরি হিসেবে কাজ করে। মানে বৈশ্বিক ক্ষমতার রাজনীতিকে ধর্মীয় নৈতিক ভাষায় অনুবাদ করার একটা জনপ্রিয় লোকজ পদ্ধতি হিসেবে এই ইলুমিনাতি তত্ত্ব কাজ করে। আমরা একটু আগে যেমন আলাপ করছিলাম যে প্যারানয়েড স্টাইলটা কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের সম্পত্তি না। আমেরিকার কিউঅ্যানন, ইউরোপের ডিপ স্টেট তত্ত্ব, ল্যাটিন আমেরিকার সিএ ষড়যন্ত্র, সবখানেই ষড়যন্ত্রবাদ বা কনস্পিরেসি থিওরি আছে। ইটালিয়ান লেখক উম্বার্তো একো তার ফুকোস পেন্ডুলাম উপন্যাসে দেখাইছিলেন একটা বড় ষড়যন্ত্র তত্ত্ব এমনভাবে ছড়ায় যে একসময় সেটা নিজেই জীবন্ত হয়ে ওঠে, আর তাকে মিথ্যা প্রমাণ করতে গেলেই পপারের ভাষায় সেটা আরও শক্তিশালী হয়ে যায়। মুসলিম সমাজে বা মুসলিম মেজরিটি সমাজে ইলুমিনাতি বিশ্বাস এত জনপ্রিয় হওয়ার পেছনে তিনটা জিনিস একসাথে কাজ করতেছে। এক, ঔপনিবেশিক ইতিহাস থেকে জন্ম নেওয়া গভীর বঞ্চনা বোধ এবং ক্ষোভ। দুই, দাজ্জালের সাথে প্রতীকী মিল। এবং তিন, কর্তৃত্ববাদী পরিবেশে ষড়যন্ত্র চিন্তার সহজ বিস্তার। শেষ কথা বলি আমরা, পৃথিবীটা কারো একক ষড়যন্ত্রে চলে না। পৃথিবী চলে ক্ষমতার রাজনীতিতে, স্বার্থের অর্থনীতিতে, আর কিছু মানুষের সক্রিয়তায় আর বেশিরভাগ মানুষের নিষ্ক্রিয়তায়। ইলুমিনাতি মূলত সেই বাস্তবতার একটা মিথ রূপ, আর সেটা বুঝতে হইলে ইতিহাস, মনোবিজ্ঞান আর রাজনীতি এই তিনটাকে একসাথে দেখতে হবে।